সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই মহামারীতে সকলেই যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারি, মহান আল্লাহ পাকের নিকট এই প্রার্থনা করি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজ তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আসন্ন নির্বাচনী পরীক্ষা। ইতিমধ্যে অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে একটি নোটিশ দিয়েছেন, তোমরা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করবা এবং কোন প্রক্রিয়ায় পরীক্ষাটি সম্পন্ন হবে। আমি এরপরও তোমাদের বিষয়টি একদম স্পষ্ট করার জন্য আবার আলোচনা করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমরা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করবা। গ্রুপ শিক্ষকের মাধ্যমে তোমরা প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্র পাবা যথাসময়ে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে। সেই জন্য সকলেই অবশ্যই গ্রুপ শিক্ষকের সাথে তোমাদেরকে অ্যাড হতে হবে। তোমাদের হল রুমে যেমন পরীক্ষার সময় নিয়মিত পরীক্ষায় একজন শিক্ষক থাকেন বা দুজন শিক্ষক থাকেন, ওনারাই তদারকি করেন, ঠিক এই পরীক্ষাটি গ্রুপ শিক্ষকেই তোমাদেরকে হল রুমের মতোই তদারকি করবেন। তোমরা প্রশ্ন পাওয়ার পরেই তোমাদের যেরকম করে বোর্ড কলেজের পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় খাতায় তোমরা লিখো, সেরকম একটি খাতা তৈরি করে সেই খাতায় তোমরা উত্তরগুলো লিপিবদ্ধ করবা। নির্ধারিত সময় পরে পরীক্ষা শেষ হওয়ার পরে ওই খাতা ক্রম অনুসারে সিরিয়াল নম্বর দিয়ে দিবা, পৃষ্ঠা 1 পেজ 1 পেজ 2 পেজ 3 এভাবে দিয়ে দিবা, তাহলে সুবিধা হবে। তুমি ছবিগুলো উঠাইয়ে একের পর এক ছবি উঠাইয়ে সবগুলো ছবি ভালো করে দেখবা উঠছে কিনা, তারপর সেটি তোমার গ্রুপ শিক্ষকের ইনবক্সে দিবা। অনেক গ্রুপ শিক্ষকের সাথে তোমরা আলাদা একটি গ্রুপে আসো, কিন্তু সেই গ্রুপে দিবা না, কারণ এই খাতাটা তোমার ব্যক্তিগত, এটি শুধু শিক্ষক দেখবে না, আর তুমি দেখবে। সুতরাং এটি গ্রুপ শিক্ষকের ইনবক্সে তুমি ছবিগুলো প্রেরণ করবা। গ্রুপ শিক্ষক এই ছবিগুলো পরীক্ষার সবগুলো খাতা ছবিগুলো সংরক্ষণ করবেন। অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে নির্দেশনা দিবেন প্রতিটি পরীক্ষার পরে কিভাবে তুমি মূল খাতাটা, অর্থাৎ যেটা তুমি লিখছো সেই হার্ড কপিটা কিভাবে কখন জমা দিবা, সেই নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তোমরা কলেজে খাতাগুলো জমা দিবা। বুঝা গেছে? তোমাদের কাজ শেষ। আমরা এই খাতাগুলো সংগ্রহ করে খাতাগুলো মূল্যায়ন করে যথা নিয়মে যেভাবে প্রতিবারের মতোই আমরা ফলাফল প্রস্তুত করি, সেরকম ফলাফল প্রস্তুত করে তোমাদেরকে নির্বাচনী পরীক্ষার ফলাফল দেওয়া হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র দ্বিতীয় পত্রের উপর, শুধুমাত্র দ্বিতীয় পত্রের উপর। সব বিষয়ের সিলেবাস দেওয়া আছে, তোমাদের কাছে আছে, সেই অনুযায়ী হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, সেজন্য বলছি, আমাদের সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে একাদশ অধ্যায়। যদি পদার্থবিজ্ঞান খুব সংক্ষিপ্ত একটি অধ্যায়, সেখান থেকে কোনো সিকিউ প্রশ্ন হবে না। একাদশ অধ্যায় থেকে কোনো সিকিউ প্রশ্ন হবে না। বুঝা গেছে? বাকি 1 থেকে 10ম অধ্যায় পর্যন্ত সবগুলো থেকে সিকিউ এমসিকিউ প্রশ্ন হবে। একাদশ অধ্যায়টি তোমাদেরকে পরবর্তীতে পড়িয়ে দেওয়া হবে। তাহলে এই সিলেবাস সংক্রান্ত বিষয়গুলো এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়টি তোমাদের স্পষ্ট হয়েছে। এরপরে যদি কোনো কিছু জানতে হয়, তোমরা গ্রুপ শিক্ষকের সাথে অ্যাড আসো কিনা এটা তোমরা নিশ্চয়ই জানো, কারণ ইতিপূর্বে তোমরা গ্রুপ শিক্ষকের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছো। কেউ যদি সেখানে যদি কোনো হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করো, তাহলে সেটি তোমার গ্রুপ শিক্ষককে জানিয়ে সেটা ঠিক করে নেবা, নাহলে পরীক্ষা দিতে অসুবিধা হবে। আচ্ছা, তো এবার বলি পদার্থবিজ্ঞানের বিষয়গুলো কিভাবে করবা। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, তারপর হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, পরমাণুর মডেল, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তোমরা জানো 8টা কোশ্চেন হয়, 5টা কোশ্চেন আনসার করতে হয় সিকিউতে। সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিবা। এমসিকিউ প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন তোমরা খাতায় লিখতে হবে।
সুতরাং সেটিও তোমাদের খেয়াল রাখতে হবে যে কি এমসিকিউ তোমাদের থাকবে, এবং সেটি কত নম্বরের থাকে? 25 নম্বরের থাকে, আর 50 নম্বরের থাকে সিকিউ। তাহলে তোমরা পরীক্ষা দিচ্ছ 50 নম্বরের সিকিউ এবং 25 নম্বরের এমসিকিউ। আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থাকে গ্রুপ শিক্ষকের সাথে যোগাযোগ করবা, আর সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। কোনো ধরনের সন্দেহ যেন না থাকে, কোনো ধরনের কনফিউশন যেন না থাকে পরীক্ষা কিভাবে দিবা। পরীক্ষা অংশ দেওয়ার সময় একটু তোমাদের, যেহেতু তোমরা ছোট মানুষ, একটু ভুল করতে পারো, ভুল হবেই, পরীক্ষাতে ভুল হয়। ভুল হওয়ার পরেও নির্দিষ্ট সময় তোমাকে, নির্দিষ্ট সময় ভিতরে কেউ খাতাটা তোমাকে জমা দিতে হবে, তথা এক্ষেত্রে জমা দেওয়া মানে তুমি ছবি উঠাইয়ে আপলোড করে দেওয়া ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, গ্রুপ টিচার। এরপর তোমার যখন ইচ্ছা হঠাৎ করে খাতা দেখলা, খাতা তোমার কাছে থাকবে যে একটা প্রশ্ন ভুল হয়ে গেছে, তোমার ঠিক করার দরকার নেই, ঠিক করবা না, কারণ তুমি খাতায় সাবমিট করে ফেলছো, এখানে আর তুমি হাত দিতে পারবা না। বুঝা গেছে? সাবমিট করার আগ পর্যন্ত এটি তোমার খাতা, এরপর এটি কলেজের খাতা, তুমি শুধু সংরক্ষণ করতেছো। সেখানে কোনো ধরনের ওভাররেটিং, কোনো ধরনের সংশোধন এগুলো করবা না, তাহলে তোমার খাতা, পরীক্ষাটা বাতিল হতে পারে। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট সময় রাখছি, ওই সময়ের ভিতরে তুমি খাতাগুলোর স্ক্রিনশট নিয়ে জমা দিতে হবে। স্ক্রিনশট নিয়ে জমা দেওয়া মানে খাতাটা তুমি সাবমিট করে ফেলছো। বুঝা গেছে? আর অবশ্যই তুমি হার্ড কপি জমা দিতে হবে। হার্ড কপি যদি তুমি জমা না দাও, তাহলে তোমার পরীক্ষাটা গণ্য হবে না। আর যারা এখনো পর্যন্ত শহরের বাইরে আছো, তারা কিন্তু শহরে চলে আসতে হবে, কারণ তুমি খাতা জমা দিতে হবে, নিজে গিয়ে খাতা জমা দিতে হবে। তুমি যদি সন্দেশ থাকো, কিংবা কুতুবদিয়া থাকো, কিংবা অন্য কোনো ঢাকা থাকো, নোয়াখালী থাকো, পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, ছবিও তুমি তোমার গ্রুপ টিচারকে দিতে পারবা, কিন্তু খাতাটা তো তুমি আনতে পারবা না। তাহলে তুমি পরীক্ষাকালীন সময়ে অবশ্যই তোমাকে চট্টগ্রাম শহরেই অবস্থান করতে হবে। যারা, বিশেষ করে যারা গ্রামের বাড়িতে আছো, তাদের জন্য বলছি। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয়গুলো কিভাবে তোমরা প্রস্তুতি নিবা, সেই বিষয়গুলো নিয়ে আমি এই পরীক্ষার আগ পর্যন্ত, পদার্থবিজ্ঞান যেদিন হবে তার আগ পর্যন্ত যতগুলো ক্লাস পাবো, চেষ্টা করবো তোমাদেরকে একটু রিভিউ করার জন্য। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটি, এই অধ্যায়টি, তাপগতিবিদ্যা অধ্যায়টি আমরা এটা সম্পন্ন করছি আমরা ফার্স্ট ইয়ারে। সুতরাং এটি অনেক আগে পড়া হয়েছে, সেই জন্য একটু আলোচনা করে দিচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম পত্রের, তাপগতিবিদ্যা অধ্যায়ে প্রথম অধ্যায়ে, অর্থাৎ আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা। এটি হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস, পর্যালোচনা ক্লাস। অর্থাৎ আমরা আগের যা পড়ছি সেগুলোকে একটু করে পর্যালোচনা করব, এবং তোমরা এই মডেলটা ধরে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রস্তুতি নেবা। যেমন এখানে আমরা রাখছি, আজকের ক্লাসের শেষে আমরা জানতে পারবো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, প্রথম সূত্র কি, অভ্যন্তরীণ সূত্র কি, প্রথম সূত্রের ব্যবহার, প্রসারণশীল গ্যাস কর্তৃক কৃত কাজ, তাপগতীয় স্থানাঙ্কগুলোর সম্পর্ক, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যবহার, তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন এবং এন্ট্রপি। একবার যদি খেয়াল করো, এগুলি সবগুলি আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, তোমরা জানো। তাহলে এগুলো কোনো একটা যদি বাদ পড়ে যায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিকস আমি ধরে নিয়েছি, তাহলে তো তোমার একটু প্রস্তুতিতে একটু কি হবে, গাফিলতি হবে, একটু ঘাটতি থাকবে। তো শূন্যতম সূত্র দিয়ে শুরু করি। শূন্যতম সূত্র হচ্ছে কি, দুটি বস্তু যদি পরস্পরের তাপীয় সংস্পর্শে না থাকে, তারা যদি তৃতীয় কোনো বস্তুর সাথে যদি তাপীয় সংস্পর্শে থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি একই তাপমাত্রায় চলে আসবে, অর্থাৎ তারা তাপীয় সমতায় চলে আসবে। এটিকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা এরকম দেখাই, এই মনে করলাম এ বস্তু, আর এটা হচ্ছে বি। এবং বি বস্তু পরস্পরের সাথে এমন ভাবে আছে, এখানে তার কোন অবস্থায় তাপীয় সংস্পর্শে নেই, তাপ নিরোধক পদার্থ দিয়ে তাদেরকে পৃথক করা হয়েছে। তাহলে তাদের তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান না হলে আমরা জানি তাপীয় সমতায় আসতে পারবে না, অর্থাৎ দুটো বস্তু তাপমাত্রা এক হবে না। এখন এদেরকে যদি আমরা তৃতীয় কোনো বস্তুর সংস্পর্শে আনি, এই মনে করলাম তৃতীয় বস্তু, এটি হচ্ছে তৃতীয় বস্তু। এই তৃতীয় বস্তুটার সংস্পর্শে আনলাম, তাহলে তৃতীয় বস্তুর মাধ্যমে তাদের তাপের আদান প্রদান হবে।
এই তাপের আদান প্রদান হয়ে তারা কি করবে, তাপীয় সমতায় চলে আসবে। এটিকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের সাহায্যে, শূন্যতম সূত্রের নীতির উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। থার্মোমিটার তৈরি করা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের নীতির উপর ভিত্তি করে। এখন আসো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে একটু কথা বলব। যখনই কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, সেই তাপের একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশটা সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করে। আমরা বলে থাকি ডিকিউ পরিমাণ তাপ যদি সরবরাহ করা হয় তাহলে তার অভ্যন্তরীণ শক্তি ডিউ পরিমাণ বৃদ্ধি পায়, বাকি তাপ কি করে, পরিবেশের উপর কার্য সম্পাদন করে। এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এটাকে আমরা বলে থাকি ক্লসিয়াসের প্রদত্ত সূত্র। ক্লসিয়াস প্রদত্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র। জুল একটা সূত্র আছে, জুল প্রদত্ত, সেখানে জুলটা কি বলছে, কৃতকাজ এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক এবং ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ বা ডাব্লিউ ইকুয়াল টু জেএইচ। এটাও তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসাবে বিবৃতি করতে পারো, কিন্তু সকল ক্ষেত্রে এটি আমরা প্রয়োগ করতে পারি না বলে ক্লসিয়াসের সূত্রটি আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে তোমাকে জানতে হবে সিস্টেম বলতে আমরা কি বুঝি। সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ যেটি আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য নিব। সিস্টেম আবার তিন ধরনের: বিচ্ছিন্ন সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম মানে সেখানে তাপের আদান প্রদান হবে না আর ভরেরও কোনো আদান প্রদান হবে না পরিপার্শ্বের সাথে বা সারাউন্ডিং বা পরিবেশের সাথে। আর উন্মুক্ত সিস্টেম হচ্ছে কি তাপ এবং ভর দুটোরই বিনিময় করতে পারে পরিবেশের সাথে সিস্টেমের। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে কি, এই বদ্ধ সিস্টেম হচ্ছে শুধুমাত্র তাপ শক্তির আদান প্রদান হবে। আমরা একটু একটা সিস্টেম নিলাম। সিস্টেম বলতে সাধারণত তাপগতিবিদ্যা আমরা বুঝে থাকি এটি হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারে আবদ্ধ গ্যাসকে বুঝে থাকি। এই একটা সিলিন্ডার, আবদ্ধ গ্যাস। এই সিলিন্ডারটা আমরা নিলাম এমন ভাবে তাকে একেবারে তাপ নিরোধক, তাপের আদান প্রদান হয় না এমন একটি প্রকোষ্ঠের ভিতরে রাখলাম, তাহলে তখন সেটি বিচ্ছিন্ন সিস্টেম হবে। বুঝা গেছে? আর যদি তা না হয় তাহলে আমরা কি করব, আমরা তাপ দিব, তাপ দিব। যদি আমরা এটাকে গ্যাসটাকে প্রসারিত হতে দিই তাহলে তার আয়তন বাড়বে, তার তাপমাত্রা যখন কমে যাবে তখন তাপমাত্রা যদি সমান রাখতে চাই বাইরে থেকে আমাকে তাপ দিতে হবে, বাইরে থেকে তাপ দিতে হবে। এই যে তাপ সরবরাহ করলাম সেটি হচ্ছে ডিকিউ এবং সেটি সিস্টেম শোষণ করলো, তাহলে এটি হবে ধনাত্মক হবে। তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, আমরা এমন ভাবে দিলাম যে তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, পরিবর্তন হতেও পারে। যদি হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, আর যদি না হয় অভ্যন্তরীণ শক্তি শূন্য হবে। বুঝা গেছে? আর এখানে আয়তনের প্রসারণ হলো, তাহলে এই গ্যাস কর্তৃক কার্য সম্পাদন হলো, সিস্টেম কর্তৃক কার্য সম্পাদন হলো, পিস্টনটা উপরে উঠে গেল, পিস্টনের সরণ হলো, তাহলে কাজ সম্পাদিত হলো, তাহলে সেটি হচ্ছে ধনাত্মক কাজ, অর্থাৎ সেটি হবে ডিডব্লিউটা পজিটিভ। তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এই ডিকিউটা নেগেটিভও হয়, ডিকিউর মানটা ডিডব্লিউর মানটাও নেগেটিভ হয়। যখন সিস্টেম তাপ বর্জন করবে, সংকোচন করলাম, তাপ বর্জন করবে, সংকোচন করলাম, আয়তনের প্রসারণ হলো, তখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, তখন ঋণাত্মক কাজ হচ্ছে, তখন ঋণাত্মক কাজ হচ্ছে। এইভাবে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি পাই তাহলে বলবো অন্তঃস্থ শক্তি ধনাত্মক, তাপমাত্রা হ্রাস পেলে অন্তঃস্থ শক্তি ঋণাত্মক, তাপমাত্রার কোনো পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি ডিউ কোনো পরিবর্তন হয় না। তুমি সব তোমরা জানো, আগের ক্লাস আমরা করছি, এখন আবার রিভিউ করছি একটু তোমাদের মনে রাখার জন্য, মনে রাখার জন্য, বিষয়গুলোর জন্য আবার তোমরা রপ্ত করতে পারো সহজে। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি কি? অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা বুঝি কোন সিস্টেম কাজ করার জন্য একটি অন্তর্নিহিত শক্তি আছে, সেই অন্তর্নিহিত শক্তিকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। প্রতিটি সিস্টেমের কাজ করার জন্য একটি অন্তর্নিহিত শক্তি আছে, সেটি পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে, তার জন্য তাদের রৈখিক গতি, আবর্তন ইত্যাদির কারণে এবং ঘূর্ণনের কারণে অভ্যন্তরীণ শক্তির উদ্ভব হয় বস্তুতে। তাহলে আমরা সংখ্যা হিসাবে পেতে পারি অভ্যন্তরীণ শক্তি কি, আমরা তাপগতির শূন্যতম সূত্র বিবৃতি সংখ্যা হিসেবে পেতে পারি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা আমরা অনুধাবনের প্রশ্ন হিসেবে পেতে পারি,
আমরা প্রয়োগের প্রশ্ন পেতে পারি। এখানে তাপ দেওয়া হলো, তাহলে কাজ সম্পাদিত হলো, অভ্যন্তর শক্তি কত পরিবর্তন হলো সেগুলো, কিংবা পরিবর্তন হয় নাই, ধনাত্মক বা ঋণাত্মক কাজ, তাহলে আমরা এখানে প্রয়োগের প্রশ্ন পেতে পারি। এখন যদি চাপ স্থির রাখি কিংবা চাপ যদি স্থির না রাখি তাহলে কাজ কেমন হবে, কি ধরনের কাজ হবে, সেগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ নিয়ে একটু আলোচনা করব। প্রসারণশীল গ্যাস কর্তৃক কৃত কাজ, অর্থাৎ আমরা তাপগতিবিদ্যায় মূলত তাপ এবং কাজের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করি। তাহলে তোমাকে প্রসারণশীল গ্যাস কর্তৃক কৃত কাজের ক্ষেত্রে কয়টা প্রক্রিয়ায় কাজ সম্পাদিত হয় সেটি তোমাকে দেখতে হবে। তাপগতীয় স্থানাঙ্ক, অর্থাৎ তাপগতিবিদ্যায় আমরা তিনটে রাশি ব্যবহার করি, চাপ, আয়তন, তাপমাত্রার জন্য পিবিটি, এগুলোকে বলি আমরা তাপগতীয় স্থানাঙ্ক। এই যে প্রক্রিয়ায় তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হয় তাকে বলি আমরা তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় পরিবর্তন, আর যে প্রক্রিয়ায় পরিবর্তনটি সংঘটিত হয় তাকে বলা হয় তাপগতীয় প্রক্রিয়া। যে পরিবর্তনে চাপ পি, আয়তন বি, তাপমাত্রা টি এগুলোর পরিবর্তন হয় তাকে বলে থাকি আমরা তাপগতীয় পরিবর্তন। আমরা যে পিস্টনে চাপ দিলাম, উপর থেকে ধাক্কা দিলাম, তাহলে চাপ বেড়ে যাবে না, আয়তন কমে যাবে না, তাপমাত্রা বৃদ্ধি পাবে, পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলতে পারি তাপগতীয় পরিবর্তন। আর এই পরিবর্তনের যে প্রক্রিয়া সম্পাদিত করব তাকে আমরা বলে থাকি তাপগতীয় প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোতে কৃত কাজের পরিমাণটা তোমাকে জানতে হবে। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে হবে তোমাকে, তখন PW সমচাপ প্রক্রিয়ায় কোনো কাজ সম্পাদিত হয় না, যদি আয়তনে কোনো পরিবর্তন হয় না, আমরা বলি সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো সরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের কাজ সম্পাদিত হচ্ছে না। সমষ্ণ প্রক্রিয়া, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকবে এবং এটা ধীরে ধীরে সংগঠন করি আমরা, ধীরে ধীরে সংকোচন কিংবা প্রসারণ করলে তখন পরিবেশের সাথে তাপমাত্রার আদান প্রদান হবে এবং তাপমাত্রা ধ্রুব থাকতে পারে, সেই প্রক্রিয়াকে আমরা বলি কি সমষ্ণ প্রক্রিয়া। সেই সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের পরিমাণ W কত, nRT ln V2/V1, nRT ln V2/V1, মনে আছে না? হ্যাঁ। তারপর হচ্ছে কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করবে না, বর্জন করবে না, অর্থাৎ তাপ প্রবেশ করতে পারবে না, বেরোতে পারবে না, তাকে বলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আমার তাপমাত্রার পরিবর্তন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে থাকি nRT2 - T1/1 - গামা। এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এখন এখানকে আমাকে V1 V2 কিংবা T1 T2 এগুলো যদি আমাকে পরিমাপ করতে হয়, একটা দেওয়া থাকে আর একটা না দেওয়া থাকে, তাহলে কোন প্রক্রিয়া হচ্ছে সেটি জেনেই আমাকে বের করতে হবে। যেমন যদি সেটি সমষ্ণ প্রক্রিয়ায় হয় তাহলে চাপ আয়তনের মাঝে এবং সম্পর্ক হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2, এইভাবে আমাদেরকে সম্পর্কটা ইউজ করে V1 V2 এগুলো বের করতে হবে। যদি আমরা তাপমাত্রা ধ্রুব থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, তখন আমরা জানি এটি হবে P1 V1 = P2 V2। এটি সমষ্ণ প্রক্রিয়ার জন্য, এই সমষ্ণ প্রক্রিয়ার জন্য এই সম্পর্কটা ব্যবহার করতে হতে পারে আমাদেরকে। সরাসরি যদি আমার V1 V2 জানা না থাকে আর তাপমাত্রা ধ্রুব থাকবে, আমরা কত মোল গ্যাস নিচ্ছি সেই মোল সংখ্যা n জানা থাকবে, বের করতে পারবো, কিংবা দেওয়া থাকবে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান জানা থাকবে, তাহলে আমরা এটা ব্যবহার করতে সক্ষম হবো। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন আমাকে করতে হবে, এটা করতে হবে, দেখো গামাটা হচ্ছে কি, গামাটা হচ্ছে একটি ধ্রুব রাশি, যেটাকে আমরা বলি স্থির চাপের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনিক গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে আমরা গামা বলি। এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহুপারমাণবিক গ্যাস ক্ষেত্রে আমাদের মানগুলো কত সেটা আমাদের জানা আছে না আমাদের? হ্যাঁ, ওই মানগুলো 1.4, 1.67, 1.33, এই গামার মানগুলো তুমি কি করবা, মুখস্থ রাখবা, অথবা তোমার পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এখানে গামার মানটা পেলা, মোল কত মোল গ্যাস সেটি জানলা, তারপরে তুমি এই আরের মান জানলা। গামার মান অনেক সময় বায়ু বলা থাকে, কোনো কিছু না দেওয়া থাকলে আমরা তখন বলি দ্বিপারমাণবিক গ্যাস, নাইট্রোজেনের পরিমাণ বেশি বায়ু দিই, সেই জন্য আমরা দ্বিপারমাণবিক গ্যাস হিসেবে বিবেচনা করি, তার মান হচ্ছে কত 1.40। এইভাবে আমরা গামার মানটা পেতে পারি, কিংবা আমাদেরকে বলা থাকবে। আর T1 T2 অনুসার বের করতে হবে, সেটির সাথে চাপের সাথে সম্পর্ক আছে, আয়তনের সাথে সম্পর্ক আছে, তাহলে সেটি আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা এই সম্পর্কটা পাই T1 V1 গামা মাইনাস 1 = T2 V2 গামা মাইনাস 1। কোথা থেকে বললাম? এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক।
ঠিক তেমনি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই সম্পর্কগুলো তোমরা অবশ্যই এগুলো করবা। সরাসরি সম্পর্ক থেকেও প্রশ্ন হয়, কাজের পরিমাণ না বের করে আমাদেরকে প্রশ্ন দিতে পারে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে অংশটি আলোচনা করলাম, সেখানে গ্যাস প্রশাংসের গ্যাস কর্তৃক কাজের কিছু বললাম, তিন ধরনের প্রক্রিয়া আছে: সমচাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য আমাদেরকে তাপগতীয় স্থানাঙ্কের মাঝে রাশিগুলোর অর্থাৎ পিবিটি এর মাঝে সম্পর্কটা জানতে হবে এবং সেই সম্পর্কটা প্রয়োগ করতে হবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য একটা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য দুটা, আরেকটা আছে P1 B1 গামা ইকুয়াল টু P2 B2 গামা। যখন চাপ এবং আয়তনের সরাসরি সম্পর্ক আমাদেরকে অঙ্ক দেওয়া হয়, গাণিতিক সমস্যা দেওয়া হয়, তখন সেটিও আমাদের করতে হবে। আজকের ক্লাসটা আপনার বলছি এটি রিভিউ ক্লাস। আমি ধরে নিচ্ছি এগুলো সব তোমরা পারো, জাস্ট তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া কিভাবে কোন প্রক্রিয়ায় তুমি কোন পড়াগুলো করবা, প্রত্যেকটা চ্যাপ্টারে ধারাবাহিকভাবে তুমি সিলেক্ট করবা। এই বিষয়ের জন্য আমার জানা থাকে, এইগুলোর উপর যেন আমার গাণিতিক সমস্যাগুলো আমি যেন করতে পারি। আচ্ছা, এবার আসো আমরা তাপগতিক স্থানাঙ্কের সম্পর্কগুলো আলোচনা করে ফেললাম একসাথে। তাহলে আমার 4-5 আলোচনা হলো। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। যখনই আমরা কোনো সিস্টেমে তাপ সরবরাহ করবো, সেই তাপের সমস্ত অংশ কাজে রূপান্তর করা সম্ভব নয়। মানে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটি তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম। এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। তাপগতিবিদ্যার সূত্র 4টা সূত্র আছে, 4টা সূত্রই তোমরা ফলো করে মুখস্থ করবা। সরাসরি আমাদের কার্নোর সূত্র, ক্লসের সূত্র, ক্যালভিনের সূত্র, প্লাঙ্কের সূত্র, এইভাবে আমাদের এগুলো উল্লেখ থাকে। আর সেখান থেকে আমরা যেটি পাই সেটি হচ্ছে তাপ ইঞ্জিনের ধারণা। অর্থাৎ তাপ ইঞ্জিন কি? একটি যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করবে তাকে আমরা তাপ ইঞ্জিন বলে থাকি। আর তাপ ইঞ্জিন যখন কাজ করবে তখন একটি উচ্চ তাপমাত্রার তাপ উৎস লাগে। এটা হচ্ছে ইঞ্জিন, এটি একটি উৎস, অবশ্যই এটি উচ্চ তাপমাত্রা আর একটি গ্রাহক লাগে। কারণ ইঞ্জিন তাপ গ্রহণ করার পরে সবটা যখন কাজে পরিণত করতে পারে না, তখন তাকে সেটি বর্জন করতে হয়। সেই তাপ বর্জন করার জন্য, অর্থাৎ যত বেশি বর্জন করতে পারবে সেখান থেকে তত বেশি তাপ শোষণ করতে পারবে, অর্থাৎ তার দক্ষতা তত বাড়বে। সেই জন্য আমরা আরেকটা জিনিস রাখি, সেটাকে আমরা বলি সিঙ্ক, বা এটাকে বলি তাপ গ্রাহক বলে থাকি। এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গ্রাহক, ইঞ্জিনের সাথে সংযুক্ত। ইঞ্জিন উৎস থেকে তাপ গ্রহণ করবে, ইঞ্জিনের উৎসের তাপমাত্রা সবসময় বেশি হবে, এটাকে আমরা T1 বলে থাকি। আর গ্রাহকের তাপমাত্রা সবসময় কম থাকবে, এই জন্য এটা বলি নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক। ইঞ্জিন কাজে রূপান্তর করবে স্বীকৃত কাজের পরিমাণ T1 মাইনাস Q2। Q2 হচ্ছে ও বর্জন করতেছে ইঞ্জিন, এটা কি? এটা হচ্ছে ইঞ্জিন। আমরা একটা মডেল দেখাচ্ছি, Q2 পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে আমরা বলি দক্ষতা, গৃহীত তাপের যত অংশ কাজে রূপান্তর করে Q1 গ্রহণ করলো আর কাজে রূপান্তর করলো W1। এটি হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। দক্ষতাকে সাধারণত আমরা শতকরা হারে প্রকাশ করি, এই জন্য আমরা এটাকে এইভাবে লিখি। আবার এটাকে আমরা লিখতে পারি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এই সমীকরণ থেকে ইনটু 100% এভাবে দেখাতে পারি। এটি একটা সমীকরণ আছে। আবার আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100% তাপমাত্রার সাথে সম্পর্কিত করে আমরা এই তো আমরা লিখতে পারি। এটা কোথার জন্য ব্যবহার করি আমরা? এটি আমরা সাধারণত কার্নো ইঞ্জিনের জন্য ব্যবহার করে থাকি। কোন ইঞ্জিনের জন্য? কার্নো ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে গৃহীত তাপ এবং তার তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়। সেখান থেকে আমরা এই সমীকরণটি প্রতিপাদন করে দেখাইছিলাম, তোমাকে দেখাইছি। তোমরা সেই ক্লাসগুলো আবার করে দেখবা। পুরো একটা বিষয় তোমাদেরকে বলি, আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসের প্রতিটা চ্যাপ্টারের একদম ধারাবাহিক ক্লাস আছে, ইউটিউবে দেওয়া আছে। তোমরা এখন যদি কোনো সমস্যা করো, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে ওই ক্লাসগুলো আবার দেখে নেবা, তাহলে সহজ হবে। একেবারে ডিটেলস ক্লাসগুলো তুমি বুঝে নিতে পারবা। নিচে তোমাদের জানা আছে, সেই জানা থেকেই তোমাদেরকে আমি ক্লাসগুলো বলছি। এখন আমাদের প্রশ্ন হয় এখান থেকে, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে একটা ইঞ্জিনের দক্ষতা কি 100% হতে পারে? কখনো দক্ষতা 100% হতে পারে না, কারণ তাপ যতটা অংশ কাজে লাগাবে সবটা সে গ্রহণ করবে, সবটা কাজে লাগাতে পারে না। এবং তুমি সেটা ব্যাখ্যা করতে পারো। যেমন ধরো এখানে তুমি ব্যাখ্যা করবা, এটি হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, এইভাবে লিখিও তুমি দেখাতে পারো। যদি এটা 100 হতে হয়, তাহলে এই T2 বাই T1 এই মানটা 0 হতে পারে। দক্ষতা যদি 100% হতে হয়, তাহলে 1 মানে 100% হবে। T2 বাই T1 0 হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ T2 বাই T1 0 হতে হলে আমাকে এখানে T2 0 হতে হবে, তাহলে T1টা, তাহলে এই মানটা 0 হবে।
অথবা T1 এর মান ইনফিনিটি হতে হবে। যদি এই ডান পাশে শূন্য মান পেতে চাই, দুভাবে পেতে পারি আমরা। একটা হচ্ছে T2 এর মান শূন্য হতে হবে, অথবা T1 এর মান ইনফিনিটি হতে হবে। কিন্তু কোনোটাই সম্ভব না, কারণ গ্রাহকের তাপমাত্রা কখনোই শূন্য করা যাবে না এবং উচ্চ তাপমাত্রা কখনো অসীম করা যাবে না। সেই জন্য আমরা 100% দক্ষ কোনো ইঞ্জিন তৈরি করতে পারি না। তাহলে ইঞ্জিনের দক্ষতা 100% না হলেও আমার ইঞ্জিনের দক্ষতা আমরা বাড়াতে পারি উচ্চ তাপমাত্রা বাড়িয়ে কিংবা গ্রাহকের তাপমাত্রা কমিয়ে। আমরা যদি এখানে এই মানটা যদি বাড়াই দিই, তাহলে এখানে আমরা কি পাবো? দেখো, এটা যদি আমরা উচ্চ তাপমাত্রা কমাই দিই, তাহলে এই মানটা ভাগফলটা কমবে, অথবা এটা যদি বাড়াই দিই, ভাগফলটা কমবে। 1 থেকে যে মানটা আমরা বিয়োগ করবো সেটি কমবে, তার মানে বাড়বে। তাহলে উচ্চ তাপমাত্রা বাড়িয়ে কিংবা গ্রাহকের তাপমাত্রা কমিয়ে ইঞ্জিনের দক্ষতা বাড়াতে পারি। আমাদের এটা নিয়ে একটা চমৎকার প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রায় আমাদের পরীক্ষা আসে। সেটি হচ্ছে, মনে করলে একটা ইঞ্জিনের দক্ষতা 40% আছে, তুমি এখন এটাকে 50% কিভাবে করবা? উচ্চ তাপমাত্রা কমিয়ে নাকি গ্রাহকের তাপমাত্রা বাড়িয়ে? এরকম একটা প্রশ্ন আছে, সেগুলো তোমরা অনুশীলন করবা। ঠিক আছে, এবার আসো কারণ ইঞ্জিন। কারণ ইঞ্জিন হচ্ছে সম্পূর্ণ দোষ ত্রুটির মতো একটা ইঞ্জিন। সেখানে 4টা চক্র আছে, 4টা ধাপ আছে। প্রথম ধাপ সমষ্ণ প্রক্রিয়া, দ্বিতীয় ধাপ রুদ্ধতাপ প্রক্রিয়া, তৃতীয় ধাপে সমষ্ণ প্রক্রিয়া, চতুর্থ ধাপে রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদন হয়। কার্যনির্বাহক বস্তু একটি চক্রের মাধ্যমে প্রাথমিক অবস্থায় ফিরে আসে। দুটি প্রসারণ, একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপ প্রসারণ। দুটি সংকোচন, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এই কারণে চক্রের ধাপগুলি তোমরা বলবা। এন্ট্রপি, এন্ট্রপি হচ্ছে কি শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভবতাকে আমরা এন্ট্রপি বলি। এন্ট্রপি পরিমাপ করে থাকি আমরা গৃহীত তাপ এবং তাপমাত্রার অনুপাত দ্বারা আমরা পরিমাপ করে থাকি। গৃহীত কিংবা বর্জিত তাপ এবং তাপমাত্রার অনুপাত দিয়েই এন্ট্রপির পরিবর্তন পরিমাপ করি। কারণ এন্ট্রপি পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায় এন্ট্রপির পরিবর্তন পরিমাপ করা যায়, চেঞ্জ অফ এন্ট্রপি। আমরা বলে থাকি ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ডিকিউ বাই ডিকিউ। এখন এই ডিকিউটা তুমি যখন পরিমাপ করতে যাবা, এই ডিকিউটা খেয়াল করবা, এই ডিকিউটা গৃহীত তাপ। এখন তুমি কিভাবে আমার তো তাপ যখন গ্রহণ করে তখন বিভিন্নভাবে হিসাব করতে হয়। যেমন যদি অবস্থার পরিবর্তন হয় এক ধরনের, তাপমাত্রার পরিবর্তন হলে আরেক ধরনের হবে। তাপমাত্রা যখন পরিবর্তন হবে তখন টিটা কিন্তু ধ্রুব থাকবে না, তখন আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য এন্ট্রপি পরিমাপ করে সেখান থেকে মোট এন্ট্রপি বের করতে হবে। তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি দিয়ে করতে হবে, T1 থেকে T2। এই সমীকরণটা আমরা ব্যবহার করি, তোমাদের এগুলো মনে আছে? আর এই চেঞ্জ অফ এন্ট্রপির যে সমীকরণ আমি আর বললাম না, এখান থেকেই তোমরা প্রশ্নগুলো করবা। এটিকে আদর্শ ইঞ্জিন কিনা, পরিবেশ বান্ধব কিনা, এইগুলো আমাদের পরীক্ষা আসে। জগতের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে। তো আজকে একটা দিনের একটা ক্লাসে বা আমরা 30 মিনিট বা 25 মিনিটের ক্লাসে একটা চ্যাপ্টারের সবকিছু বিষয় আলোচনা করতে পারবো না। আমি চেষ্টা করছি একটু করে তোমাদেরকে খুব দ্রুত হলেও জানান দেওয়া যে আমাদের এই এই বিষয়গুলো থাকে। সব বিষয় আলোচনা আসে নাই, আরো অনেক বিষয় আছে, সেগুলো সবগুলি তোমরা দেখবা। আমার ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো যদি আবার দেখো, তাহলে তোমরা উপকৃত হবা, সেখান থেকে আরো পূর্ণাঙ্গ বিষয়গুলো ধারণাটা নিতে পারবা। তো এইভাবেই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রস্তুতি নিতে হবে। তোমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, যেগুলো বোর্ড পরীক্ষা আসে, বিভিন্ন কলেজে পরীক্ষা আসে, সেগুলো অনুশীলন করবা। তাহলে দেখবে তুমি মোটামুটি পরীক্ষা যেটা আসবে সেটি করতে সক্ষম হবো। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, অনেক দ্রুত ক্লাসটা করতে হয়েছে, কারণ অনেকগুলো বিষয় আলোচনা করতে হচ্ছিল একসাথে, সে কারণে। আর যারা আমরা খুব ভালো করে ক্লাসটা করতে পারছি, আগে আমরা ভালো করে করছি, তারা পুরোটাই বিষয় বুঝতে পারবা। আর যারা আমরা করতে পারি নাই, না বুঝতে পারলেও তোমরা পুরো ক্লাসগুলো, আগের ক্লাসগুলো একটু দেখে নিয়ে তোমরা চেষ্টা করবা পুরো চ্যাপ্টারটাকে শেষ ভালোভাবেই রপ্ত করার জন্য। এটি খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই তাপগতিবিদ্যার উপর প্রশ্ন হয়, এমন কোনো প্রশ্ন আমরা দেখি না, যে কোনো ইয়ারে এমন প্রশ্ন দেখি নাই যে তাপগতিবিদ্যার উপর প্রশ্ন হয়নি। অতএব আমাদেরকে এই চ্যাপ্টারটি ভালোভাবেই করে নিতে হবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে তোমাদের সাথে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।